শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমি আজকে তোমাদের কার্নোট চক্র প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম। কার্নোট চক্র কি? কার্নোট চক্র হচ্ছে একটি কার্যকরী পদার্থকে এটি আবদ্ধ পিস্টনের ভিতর রেখে সমুষ্ণ সম্প্রসারণ, রুদ্ধতাপীয় সম্প্রসারণ, সমুষ্ণ সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন, এই চারটি প্রক্রিয়ায় আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। এটাকে বলে কার্নোট চক্র। আমি একটা ছবি আঁকি, দেখো এটা কার্নোট চক্র। এটা হলো সমুষ্ণ সম্প্রসারণ, সমুষ্ণ সম্প্রসারণ। এটা হলো রুদ্ধতাপীয় সম্প্রসারণ, রুদ্ধতাপীয় সম্প্রসারণ। সমুষ্ণ সংকোচন, এই এই ধাপটা হচ্ছে সমুষ্ণ সংকোচন, এটা হলো রুদ্ধতাপীয় সংকোচন। তা কার্নোট চক্রের চারটি ধাপের মধ্যে কার্নোট দক্ষতা ইটা সমান 1 মাইনাস Q2 ভাগ Q1 গুণন 100%, অথবা ইটা সমান 1 মাইনাস T2 ভাগ T1 গুণন 100%। তো আমি এইখানে কার্নোট চক্রে Q1 তাপ থেকে T1 তাপমাত্রা থেকে Q1 তাপ শোষণ করে, T2 তাপমাত্রার তাপ গ্রাহকে Q2 তাপ বর্জন করে। এটা হলো তার কার্নোট চক্রের একটি প্রক্রিয়া। তাহলে কি বুঝলাম? Q1 তাপ থেকে T1 তাপমাত্রা থেকে Q1 তাপ শোষণ করে, আবার T2 তাপমাত্রায় Q2 তাপ বর্জন করে। এইখানে মোট কার্যের পরিমাণ কি? আমার কাজ হচ্ছে দুইটি, একটা সমুষ্ণ সম্প্রসারণের কৃতকাজ, একটা রুদ্ধতাপীয় কৃতকাজ। তো যা হোক, আমি যদি এখন বলি যে মনে করো 1000 তাপমাত্রা, 1000 কেলভিন তাপমাত্রা হতে 500 জুল তাপ শোষণ করলো, 800 কেলভিন তাপমাত্রায় 300 জুল তাপ বর্জন করলো। ইঞ্জিনটির দক্ষতা কত? তাহলে দক্ষতা পেতে গেলে আমি এটা T1 ধরবো, এটাকে আমি Q1 ধরবো, এটাকে ধরবো T2, এটাকে ধরবো আমি Q2। তা আমি এখানে T1 দক্ষতা ইটা সমান 1 মাইনাস T2 ভাগ T1 এই সূত্র দিয়েও করতে পারি, গুণন 100%। আবার আমি যদি ইটা সমান 1 মাইনাস Q2 ভাগ Q1 দিয়েও করি, গুণন 100%। যে কোনোটা দিয়ে আমরা দক্ষতা বের করতে পারবো। আমার এই জায়গায় এখন যদি তোমাকে বলা হয় যে দক্ষতা 30% বৃদ্ধি করতে গেলে তাপমাত্রা কত হতে হবে, আমি প্রশ্নটা লিখি, এটা ঘ নাম্বার। দক্ষতা 30% বৃদ্ধি করতে হলে মনে করো T1 ইকুয়াল হোয়াট, মানে উৎসের তাপমাত্রা কত হতে হবে। তো এই জায়গায় তুমি মানগুলো বসিয়ে একটা দক্ষতা পাইলা। দক্ষতা কত পাইলা? ধরো আমি দক্ষতা পেলাম 60% পাইলাম। এখন দক্ষতা যদি আমি 30% বৃদ্ধি করি, তাহলে দক্ষতা তোমার সমান 60 গুণন 30 ভাগ 100, একটা মান তো পাবো। তারপরে এটা সমান 1 মাইনাস T2 ভাগ T1 গুণন 100%। এই জায়গা থেকে তুমি T1 বের করতে পারো। এটা হলে তোমাকে বলো যে দক্ষতা 30% বৃদ্ধি করতে গেলে উৎসের তাপমাত্রা কত হতে হবে। তারপরে কার্নোট ইঞ্জিনের কিছু কৃতকাজ আছে। সমুষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজ, সমুষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজ W সমান সমুষ্ণ প্রক্রিয়া, আচ্ছা রুদ্ধতাপীয় প্রক্রিয়া কৃতকাজ, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজ আমি লিখতে পারি W সমান R গামা মাইনাস 1 T2 ভাগ T1। আমি তো বুঝতে পারি এটা। আর সমুষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজ হচ্ছে nRT লন V2 ভাগ V1। V2টা কি? শেষ আয়তন, V1 হচ্ছে আদি আয়তন, আর N হচ্ছে মোল সংখ্যা, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, T হচ্ছে তাপমাত্রা। ঠিক এইখানেও আমি তাহলে সমুষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজে পেতে গেলে তোমাকে nRT লন V2 ভাগ V1। আচ্ছা N, আমি যদি এখন বলি যে 3 মোল গ্যাস নিয়ে
20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর আয়তন দ্বিগুণ করা হলো, তাহলে এখানে কাজের পরিমাণ কত? তাহলে আমি এই সূত্র দ্বারা ডাব্লিউ সমান nRT ln V2 ভাগ V1, তাহলে V2 জায়গায় হবে 2V1 দ্বিগুণ করছি, আর n এর মান 3, আর এর মান কিন্তু 8.314, আর টি তো হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াসে কেলভিন করবো। এইভাবে তোমরা কৃতকাজ বের করতে পারো। ঠিক একইভাবে রুদ্রতাপীয় প্রক্রিয়াও কৃতকাজ বের করতে পারো। এরপরে আমরা পরের অধ্যায়ে যাই। পরের অধ্যায়ে আমাদের আছে স্থির তড়িৎ অধ্যায়। স্থির তড়িতে তোমাদের বিভব এবং প্রাবল্যের কথা বলছি। যে সমুষ্ণ, এটা একটা ত্রিভুজে 100 কেলভিন, এটা হলো 100 কুলম্ব চার্জ, 100 কুলম্ব চার্জ, এ বি সি। এদের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য ধরলাম 4 সেন্টিমিটার, সমবাহু ত্রিভুজ। এখন সি বিন্দুতে বিভব কত? তাহলে বিভবের সূত্র কি? ভি সমান 1/4πε0 কিউ ভাগ আর। আর বলতে আমি এ বিন্দু আধানের জন্য বিভব সি বিন্দুতে একবার বের করব। ঠিক এমনিভাবে বি বিন্দুর আধানের জন্য সি বিন্দুতে বিভব V2 বের করব। তাহলে মোট বিভব ভি সমান V1 + V2। যখন এ বিন্দু আধানের জন্য বিভব বের করব তখন আমি এখানে 100 কুলম্ব লিখব, আর যখন বি বিন্দুর আধানের জন্য বিভব বের করব তখন এখানে 100 কুলম্ব আর দূরত্ব লিখব। এইভাবে মোট বিভব। এখন যদি আমি বলি সি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করো, প্রাবল্যের দিক, তাহলে এই প্রাবল্যের দিক এইদিকে, এটাকে ধরলাম আমি U1, এই প্রাবল্যের দিক এইদিকে, এটাকে ধরলাম E2। তা এ বিন্দুর আধানের জন্য যদি আমি E1 ধরি, এটাকে যদি E2 ধরি, তাহলে প্রাবল্য E সমান 1/4πε0 কিউ ভাগ আর স্কোয়ার। আর বলতে কি এখানকার দূরত্ব প্রাবল্য। ঠিক এমনি করে E1 পাইলাম, E2 পেলাম, মানটা বসাইলে তো আমি পেয়ে যাব। সব মানে আমার দেওয়া আছে। এখন এখানে বলছে প্রাবল্যের দিক। এখন এদের মধ্যবর্তী কোণ কত? যেহেতু সমবাহু প্রিজম, নিশ্চয়ই এটা 60 ডিগ্রি। তাহলে লব্ধি প্রাবল্য ই সমান √E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার প্লাস 2E1 E2 cos 60। কেন হলো cos 60? এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি। যেহেতু সমবাহু প্রিজম, এই জন্য 60 ডিগ্রি। সমবাহু একটা ত্রিভুজ, এই জন্য এটা আমার লব্ধি প্রাবল্য হাতে 60 ডিগ্রি কোণে আমি ক্রিয়া করছি। এখন যদি বলে লব্ধি প্রাবল্যের দিক, তাহলে ধরলাম এটা লব্ধি প্রাবল্যের দিক এবং ধরলাম সেটা থিটা। ধরি লব্ধি প্রাবল্য E1 এর সঙ্গে থিটা কোণ সৃষ্টি করে, তাহলে আমাদের সূত্র হচ্ছে tan থিটা সমান E2 sin আলফা E1 প্লাস E2 cos আলফা। তাহলে বা থিটা সমান tan ইনভার্স E2 sin আলফা ভাগ E1 প্লাস E2 cos আলফা। তাহলে E2 আর E1 এর মান তো আমরা আগেই পেয়েছি, শুধু সাইন আলফা বলতে এখানে 60 ডিগ্রি বসবে। আর থিটা আমি কোনটা বের করলাম, বললো যে লব্ধি প্রাবল্যের দিক নির্ণয় করো। যেহেতু প্রাবল্য একটি ভেক্টর রাশি, তাই এর দিকের জন্য আমি কত কোণে বেঁকে গেছে। তাহলে প্রাবল্যের সংজ্ঞাটা তোমাদের নিশ্চয়ই জানা আছে, বিভবের সংজ্ঞা জানা আছে, যে ক্ষেত্রের ভিতর 1 কুলম্ব আধান স্থাপন করলে, ধনাত্মক 1 কুলম্ব আধান স্থাপন করলে যে বল অনুভব করে সেটাকে বলে প্রাবল্য। আর ক্ষেত্রের বাইরে 1 কুলম্ব আধান ক্ষেত্রের ভিতর নিয়ে আসতে যে কাজ করতে হয় সেটা হলো এখানে বিভব। যাই হোক, এটা যদি আমার ত্রিভুজ হইতো, বর্গক্ষেত্র হইতো, ত্রিভুজ না হয়ে বর্গক্ষেত্র হইতো, তাহলে আমরা যদি বলতে পি বিন্দুতে কেন্দ্রে বিভব কত, তার নিশ্চয়ই আমার এই দূরত্ব, এখানে একটা চার্জ দেওয়া থাকতো, এখানে চার্জ দেওয়া থাকতো। তোমাদের এগুলো উদাহরণে অনেক অঙ্ক আছে। তাহলে এইখানে বিভব বের করতে গেলে V1 প্লাস V2 প্লাস V3 করতে হবে। আচ্ছা, যাও আমরা এখন পরের অধ্যায়ে যাই। পরের অধ্যায়ে আছে তোমার চতুর্থ অধ্যায়, সমান্তরাল পরিবাহীর কথা বলেছি। সমান্তরাল পরিবাহী, এটা একটা সমান্তরাল পরিবাহী। এই সমান্তরাল পরিবাহীর প্রবাহ মাত্রা মনে করো এটা 10 এম্পিয়ার, এটা ধরলাম 5 এম্পিয়ার। এদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, এটা ধরলাম 4 সেন্টিমিটার। এই সমান্তরাল পরিবাহীর জন্য, আচ্ছা তার আগে আমি শুধু একটা পরিবাহীর কথা ভাবি। এটা একটা পরিবাহী তার, এর কোনো এক বিন্দুতে বলের মান কত? আচ্ছা, কোনো এক বিন্দুতে আমি আগে চুম্বক ক্ষেত্রে বায়োট-সেভারের সূত্র থেকে আমরা জানি চুম্বক ক্ষেত্র B সমান μ0 I ভাগ 2 পাই এ বার। এই দূরত্বটা যদি এ হয় তাহলে 2 পাই এ। এটা হলো এই পরিবাহী চার্জের জন্য এই বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান। এটা হলো সোজা পরিবাহীর জন্য। তোমাদের হয়তো মনে আছে বৃত্তাকার কুণ্ডলীর জন্য কি হয়,
যে বি সমান মিউ নট আই ভাগ টু শুধু এ, এই দূরত্বটা এ, বৃত্তাকার কুণ্ডলীর জন্য চৌম্বক ক্ষেত্রের মান। এখানে চুম্বকের মান কত? সমান্তরাল পরিবাহী প্রবাহ মাত্রার জন্য একটা চুম্বক ক্ষেত্র পাওয়া যায়, সেটা হলো বি, আর বি এর মান হচ্ছে এটা। এখন যদি আমি সমান্তরাল দুইটা পরিবাহী দেই এবং বলি যে এই বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান কত, এইখানে চুম্বক ক্ষেত্রের মান আমি কী ধরবো? এখানে আমি বি সমান, আমি যদি B1 প্লাস B2 এই পরিবাহী তারের জন্য B1 বের করব, এই পরিবাহী তারের জন্য B1 বের করব, হ্যাঁ। অথবা কখনো কখনো আবার B সমান B1 মাইনাস B2ও করতে হবে। যখন তোমাদের একমুখী প্রবাহ মাত্রা হবে, প্রবাহ মাত্রা যখন একমুখী তখন তোমাকে প্লাস করতে হবে, আর যখন প্রবাহ মাত্রা দ্বিমুখী অর্থাৎ এদিকে একটা প্রবাহ মাত্রা, তখন এখানে লব্ধি চুম্বক ক্ষেত্রের মান B1 মাইনাস B2। তোমাদের বোর্ডের প্রশ্নগুলো দেখলেও বুঝতে পাবা। তা এই জায়গায় B1 আমি কীভাবে বের করব? এই যে সমান্তরাল পরিবাহী তারের জন্য প্রবাহ মাত্রা আই আর মিউ নট আই ভাগ 2 পাই, এটা হলো 2 সেন্টিমিটার, এইভাবে চুম্বক ক্ষেত্রের মান। এখন প্রবাহ মাত্রা বিপরীত করলে কিন্তু পরস্পরকে কি করে? বিকর্ষণ করে, আর প্রবাহ মাত্রা একই করলে পরস্পরকে আকর্ষণ করে। এই প্রবাহ মাত্রা একই দিকে প্রবাহ মাত্রা একে অপরের মধ্যে বলের মান কত? তোমরা দেখছো বল সমান L1 I1 I2 ভাগ 2 পাই ডি ইন্টু এল। এই তারটার দৈর্ঘ্য হচ্ছে এল, এর প্রবাহ মাত্রা I1, এর প্রবাহ মাত্রা I2, এদের মধ্যবর্তী দূরত্ব 4 সেন্টিমিটার। এই তার দুটিকে একে অপরকে যদি বিপরীত দিকে প্রবাহ মাত্রা হয় তাহলে বিকর্ষণ করবে, আর প্রবাহ মাত্রা একই দিকে হলে পরস্পরকে আকর্ষণ করবে। এই আকর্ষণ বলের মান কত? তো তোমাদের এখানে আমরা আরও বলতে পারি যে এই তারটি দ্বারা এই তারটিকে শূন্যে ভাসে রাখা যাবে কি না। এই তারটার মধ্যে বিকর্ষণ বল আমরা বের করলাম এটা দিয়ে। শূন্যে ভেসে রাখতে গেলে এই তারটার ওজন বের করতে হবে mg। তারটির ওজন বের করলে আর বিকর্ষণ বলের সঙ্গে তুলনা করলে আমরা এই তারটিকে মনে করো একটা পরিবাহী তারের উপরে আরেকটা পরিবাহী তার শূন্যে ভেসে আসে, তা ভেসে থাকবে কি না এই বলের সঙ্গে আমরা তুলনা করতে পারি। এরপরে আমরা আসি ফ্যারাডের সূত্র, অর্থাৎ কত অধ্যায়? পঞ্চম অধ্যায়। ফ্যারাডের সূত্র আর লেন্সের সূত্র। ফ্যারাডের সূত্রে বলছে যে চৌম্বক ফ্লাক্সের মান পরিবর্তনের চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হারের মান আবিষ্ট তড়িৎচালক শক্তির সমান, অর্থাৎ ইপসাইলন নট φ2 মাইনাস φ1 ভাগ টি, মাইনাস চিহ্ন একটা আছে। তাই ফ্লাক্সের পরিবর্তনের হার অর্থাৎ সময় দিয়ে ভাগ আবিষ্ট তড়িৎচালক শক্তির সমান, এটা হলো ফ্যারাডের সূত্র। আর এই জায়গাকে আমি লিখতে পারি ইপসাইলন সমান মাইনাস ডি ফাই ভাগ ডিটি। এখন যদি n সংখ্যক কুণ্ডলী থাকে, মানে পাক সংখ্যা, তারের পাক সংখ্যা n সংখ্যক, তাহলে আমরা লিখতে পারি ইপসাইলন সমান মাইনাস n ডি ফাই ভাগ ডিটি। n এর মান কত? যদি বলে যে 400 পাকের জন্য বা 500 পাকের জন্য n এর মান হবে 400। সময়ের পরিবর্তন যদি কখনো উদ্দীপকে কোনো থাকে যে 2 সেকেন্ডে প্রবাহ মাত্রা 5 এম্পিয়ার, 4 সেকেন্ডে প্রবাহ মাত্রা 7 এম্পিয়ার, তাহলে সময়ের এটা হলো ডিটি, আর প্রবাহ মাত্রার পরিবর্তন এটাকে আমরা ডিআই সমান 7 বিয়োগ 5 সমান 2 এম্পিয়ার। তো আমার এটা হলো আবিষ্ট তড়িৎচালক শক্তির মান। এখন আমাদের অনেক সময় বলছে যে স্বকীয় আবেশ গুণাঙ্ক। স্বকীয় আবেশ গুণাঙ্কটা কি? স্বকীয় আবেশ গুণাঙ্ক। স্বকীয় আবেশ গুণাঙ্কের সময় একটি মাত্র পরিবাহী তার, এর মধ্যে দিয়েই একটি মাত্র পরিবাহী তার, এর মধ্যেই তড়িৎ প্রবাহ হচ্ছে, তাই চারপাশে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। এই পাশে যেই তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় এটা হবে নর্থ প্রান্ত, এটা হবে সাউথ প্রান্ত। এই নর্থ থেকে চুম্বক ক্ষেত্র সাউথে প্রবেশ করবে। এই যে একটা মাত্র তারের জন্য, তা এখানে বলছে যে ফ্লাক্সের পরিবর্তন তার প্রবাহ মাত্রার সমানুপাতিক। যত ফ্লাক্স মানে প্রবাহ মাত্রা যত বেশি হবে, চুম্বক ফ্লাক্সের মানে চুম্বক বলরেখার সংখ্যারও পরিবর্তন তত বেশি হবে। তাহলে এইখান থেকে ফাই সমান এল আই, এল হচ্ছে স্বকীয় আবেশ গুণাঙ্ক, এটা একটি মাত্র তারের জন্য। যদি পারস্পরিক আবেশ গুণাঙ্ক হইতো তাহলে এটা একটা কুণ্ডলী, এটা একটা কুণ্ডলী, এটাকে আমি মুখ্য কুণ্ডলীও বলতে পারি, এটাকে গৌণ কুণ্ডলী বলতে পারি। তা পারস্পরিক আবেশ গুণাঙ্ক বলতে একটার তড়িৎ প্রবাহের কারণে আর একটাতে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে, এটাকেই বলে পারস্পরিক আবেশ গুণাঙ্ক। তাই পারস্পরিক আবেশ গুণাঙ্কের সূত্র তাই প্রবাহ মাত্রার সমানুপাতিক বা ফাই সমান এমআই। এইটা হলো পারস্পরিক আবেশ গুণাঙ্ক, এটা হলো স্বকীয় আবেশ গুণাঙ্ক। তো এখান থেকে আমি লিখতে পারি ফাই সমান কী হলো, বা ডি ফাই সমান
এল ডিআই। এখন এই ডি ফাইয়ের মানটা এই যে ফ্যারাডের সূত্রে বসিয়ে দিই এই জায়গায়, তাহলে ইপসাইলন সমান এই জায়গায় ইপসাইলন সমান মাইনাস এন ডি ফাই মান এল ডিআই, এল ডিআই ভাগ ডিটি। ওই যে বলছিলাম যে প্রবাহমাত্রার পরিবর্তন, এই জায়গায় প্রবাহমাত্রার পরিবর্তনটা বোঝাতে পারি। বলতে স্বকীয় আবেশ গুণাঙ্ক, এখন যদি আবিষ্ট তড়িৎচালক শক্তির মান দেওয়া থাকে, পাক সংখ্যার মান চায়, স্বকীয় আবেশ গুণাঙ্কতে প্রবাহমাত্রার মান চায়, যে কোনো একটা চাইতে পারি। এটা হলো স্বকীয় আবেশ গুণাঙ্কের সঙ্গে তোমার আবিষ্ট তড়িৎচালকের সঙ্গে সম্পর্ক। এখন যদি কখনো তোমাকে বলে যে স্বকীয় আবেশ গুণাঙ্ক কাকে বলে বা স্বকীয় আবেশ গুণাঙ্ক এত বলতে কি বুঝো, তাহলে এল সমান কী লিখব, ডি ফাই ভাগ ডিআই। তা একক তড়িৎ প্রবাহের জন্য ফ্লাক্সের যে পরিবর্তন ঘটে তাকেই বলে স্বকীয় আবেশ গুণাঙ্ক। এখন যদি আমি বলি যে স্বকীয় আবেশ গুণাঙ্ক 10 হেনরি বলতে কি বুঝো, 10 হেনরি বলতে কি বুঝো, তাহলে একক প্রবাহমাত্রার পরিবর্তনের জন্য ফ্লাক্সের পরিবর্তন 10, ফ্লাক্সের পরিবর্তন 10, একেই বলে 10 হেনরি। আমি বলতে পারি এটা পারস্পরিক আবেশ গুণাঙ্ক, একই আমরা বলতে পারি এম সমান ফাই ভাগ আই। যে প্রবাহমাত্রার একক প্রবাহমাত্রার পরিবর্তনের জন্য ফ্লাক্সের পরিবর্তন যদি বলে 10 হেনরি বলতে কী বুঝো, ফ্লাক্সের পরিবর্তন 10, তাকে আমরা বলবো স্বকীয় আবেশ গুণাঙ্ক, পারস্পরিক আবেশ গুণাঙ্ক। এই সংজ্ঞাটা তুমি অন্যভাবে দিতে পারো। তা যা হোক, আমরা কারণ এন্ট্রপির প্রভাব নিয়ে যে আমরা বলি এন্ট্রপি কি, এন্ট্রপি হচ্ছে যে তাপমাত্রার পরিবর্তনের সাথে সাথে আমাদের এন্ট্রপি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, আর তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ বিশৃঙ্খলাটাই হচ্ছে আমাদের এন্ট্রপির প্রভাব। এরপরে কার্য অপেক্ষক আমাদের কথাগুলা বই থেকেই অনুশীলনী উদাহরণের বা এই অধ্যায়ে যা শিখলাম সেখান থেকে পড়লেও পড়তে পাবা, আর বিভিন্ন বোর্ডের প্রশ্ন পড়লেও পড়তে পাবা। আচ্ছা, কারশফের প্রথম সূত্র দ্বিতীয় সূত্র তোমাদের হয়তো জানা আছে, যে কারশফের প্রথম সূত্রে বলা আছে মিলিত প্রবাহমাত্রাগুলির বীজগাণিতিক যোগফল 0। মিলিত প্রবাহমাত্রাগুলি কোনো সংযোগ বিন্দুতে মিলিত প্রবাহমাত্রাগুলির বীজগাণিতিক যোগফল 0। আমাকে যদি পরিবেশ করাটাকে ধনাত্মক ধরি, তাহলে বের হওয়াটাকে ঋণাত্মক ধরবো, অর্থাৎ আমি লিখতে পারি I1 প্লাস I2, সবগুলো যদি পরিবেশ করে I3 = 0। আমি এগুলো তোমাদের আগে ক্লাসে নিয়েছি, তোমাদের হয়তো মনে পড়েছে, দেখো। আর দ্বিতীয় সূত্র বলছে যে তড়িৎচালক শক্তির মান, মানে অর্থাৎ আবিষ্ট তড়িৎচালক শক্তি বা তড়িৎচালক শক্তির মান প্রবাহমাত্রা ও রোধের আনুষঙ্গিক গুণফলের যোগফলের সমষ্টির সমান। আর গ্যালভানোমিটারের ভিতরে শান্ট ব্যবহার করা হয় কেন, গ্যালভানোমিটারের মধ্যে যেন গ্যালভানোমিটার নষ্ট হয়ে না যায় তাদের সমান্তরালে একটা রোধ যুক্ত করা হয়, যার জন্য তাকে শান্ট বলি আমরা। আর তোমাদের ফ্যারাডের নীতি হয়তো পড়েছো, তারপরে বিভিন্ন রকম প্রশ্নগুলোর আমরা বলতে পারি, তোমাদের প্রাবল্য কাকে বলে, বিভব কাকে বলে, এন্ট্রপি কাকে বলে, মহাবিশ্বের এন্ট্রপি বৃদ্ধি পাচ্ছে, তারপরে সমুষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি, এই বিষয়গুলো আলোচনা করবা। তো যাই হোক, তোমরা আজকে বই দেখো, আগামী শুক্রবারে আবার না হয় জুমে ক্লাসে কথা বলা যাবে। হ্যাঁ, তোমাদের একটু ধারণা দিলাম, ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।